গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শওকত আলীর লেখা দক্ষিণায়নের দিন। আজ ৭ম পর্ব। হাসান ভাই পরদিন সকালেই ডেকে বললেন, রাখি, আজ একসঙ্গে বেরোবো, তোমার সঙ্গে আমার কথা আছে। নিজের অফিসে রাখিকে মুখোমুখি বসিয়ে হাসান হাসল, বলল, খুব রহস্য লাগছে তাই না? রাখিও হাসল, বলল, রহস্য তো আমার কিছু নেই, যদি ভেদ করার কিছু থাকে তাহলে সে তো আপনিই করবেন। মানে? রহস্যভেদী তো পুরুষ মানুষই হয়। মেয়ে ডিটেকটিভের গল্প কোথাও পড়েছেন? তাই তো। হাসানের চমক লাগে। রাখি ভারী মজার কথা বলেছে একটা। মেয়ে ডিটেকটিভ হয় না কেন? সহকারী হয়, কিন্তু পুরো ডিটেকটিভ হয়েছে কোনো মেয়ে এমন তো দেখা যায় না। হাসান ভাই তার অ্যাংলো সেক্রেটারিকে বসে বসেই গলা উঁচিয়ে জানায়, কেউ যেন বিরক্ত না করে, কিছু ব্যক্তিগত কথাবার্তা হচ্ছে এখন। তারপর রাখির দিকে তাকিয়ে বলে, শোনো, যে জন্য তোমাকে এখানে নিয়ে আসা, কাল একটা কথা শুনলাম। কি কথা? রাখি আগ্রহ দেখায়। না, কথাটা তেমন কিছু নয়, তবে তোমার জন্য সিরিয়াস। তোমার আব্বা তোমার বিয়ের কথা চিন্তা করছেন। কে একজন প্রফেসর ভদ্রলোক নাকি তোমাকে বাসায় খুঁজতে এসেছিলেন। যা শুনলাম তাতে মনে হলো ভদ্রলোকের সঙ্গে তোমার ব্যক্তিগতভাবে জানাশোনাও আছে, তাই না? রাখি ঈষৎ মাথা নাড়ায়। হাসান ভাই কোন কথা বলবে সেটা কি সে অনুমান করতে পারছে? কিন্তু একটা কথা। একটু থেমে হাসান ভাই আবার শুরু করে, না ভেবে হঠাৎ করে কিছু করে বসো না। আমি তোমাকে স্নেহ করি, তুমি জীবনে সুখী হও, এটা আমারও ইচ্ছা। তোমার বাবা পুরনো কালের মানুষ, তার মধ্যে পুরনো কতগুলো ক্ষয়ে যাওয়া ভ্যালুজ এখনো কাজ করছে। তিনি লাইফকে যেভাবে বিচার করেন, এ যুগে লাইফ আর সেরকম নেই। এই যুগটাই হচ্ছে সম্পদের যুগ। সব কিছুর দাম এখন টাকায় বাঁধা। লাইফ যত নির্ঝঞ্ঝাট হয় ততই ভালো। প্রচুর টাকা পয়সা থাকলে অনেক রকম বাজে ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। তাই বলছিলাম যে বিয়ের ব্যাপারে ডিসিশন নেওয়ার সময় ভুল করো না। যদি কারোর সঙ্গে তোমার কোনো অ্যাফেয়ার থাকতো, কারো কাছে তোমার কমিটমেন্ট থাকতো, তাহলে সেটা অন্য কথা। সেরকম জানলে আমি তোমাকে এইসব কথা বলতাম না। আমি তো ছোটবেলা থেকে তোমাকে জানি, তুমি সে টাইপের মেয়ে নও। তোমার জন্য পিসফুল হোম দরকার। অল্প আয়ের লোকের সঙ্গে বিয়ে হলে তোমার কষ্ট হবে। রাখি হাসান ভাইয়ের কথার খেই ধরে রাখতে পারে না। লক্ষ্য করে অফিসের চেয়ারে বসলে হাসান ভাইকে অন্যরকম লাগে। কেমন যেন একটু বেশি ভারিক্কি, একটু বেশি হিসেবি, আর সেই সঙ্গে একটু বেশি সতর্ক। কথা শুরু করার পর থেকেই মনে হচ্ছিল তার বিয়ের ব্যাপারেই কিছু বলবে হাসান ভাই, এবং টাকা পয়সার কথা বলার সঙ্গে সঙ্গেই সে বুঝে ফেলল কার কথা বলতে চায় তার আদরের ভগিনীপতিটি। এবং সত্যি সত্যি যখন মাঝারের নাম শুনল, তখন সে ভারী মনোযোগের সঙ্গে হাসানের কানের পাশের একগুচ্ছ পাকা চুল দেখতে লাগল। সারা মাথায় ওই এক জায়গায় একগোছা পাকা চুল, দেখতে বেশ লাগে। কিন্তু নিজেকে বলে সে মনে মনে, আচ্ছা, যদি এমন হয় যে মাথার চুল সব পাকা, শুধু ওই রকম একটুখানি কোথাও কাঁচা থাকে, তাহলে কেমন দেখাবে? ওদিকে তখন হাসান মাঝারের গুণগান করে চলেছে। তার টাকা পয়সা, ব্যক্তিত্ব, প্রতিপত্তি, মার্জিত রুচি, সুন্দর ব্যবহার, গুণের বর্ণনার ফুরোয় না। শেষে সেও অনেকক্ষণ পর জানালো মাঝার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। রাখি চমকালো না, বরং কৌতুক লাগলো একটুখানি। হাসানকে অপ্রস্তুত করার জন্য বলল, এই জন্য এত কাণ্ড? ওমা, আমি ভাবলাম কি না কি। এ তো আমি জানি, মাঝার সাহেব সরাসরি প্রস্তাব করেছেন আমার কাছে, তখন এমনিতেই দেরি হয়ে গেছে। হাসান ভাই অপ্রস্তুত হবার পর মুখের যে ভাবটা করলেন সেটা দেখবার মতো হল। কিন্তু রাখিকে উঠতে হয় তখন। বলল, চলি হাসান ভাই, আপনি বরং আব্বার সঙ্গে আলাপ করে দেখুন। হাসান গম্ভীর হয়ে উঠল রাখির কথায়, কিন্তু কিছু বলল না। এদিকে রাখির দাঁড়াবাড়ার সময় নেই।
সে বেরিয়ে এলো হাসান ভাইয়ের কামরা থেকে। বেরোবার সময় সুন্দর ফিরিঙ্গি একটা মেয়েকে দেখল। মেয়েটি হাসান ভাইয়ের কামরায় ঢুকছে। রাখির মনে পড়ল ডেল্টা কর্পোরেশনে কয়েকটি ফিরিঙ্গি মেয়ে চাকরি করে বলে শুনেছিল সে। মেয়েটি তাহলে তাদের কেউ হবে। রাখি সেদিন অফিসের কাজে ডুবিয়ে দিল নিজেকে। খুব কম কথা বলল মানুষজনের সঙ্গে। একবার মাঝার এসেছিল তার কামরায়, সেও শুধু সামান্য একটা কথা জানবার জন্যে। করাচির ডন কাগজে যে বিজ্ঞাপন পাঠানো হয়েছিল তার খসড়া কার হাতে তৈরি? রাখি কি বলবে ঠিক বুঝতে না পেরে সোজাসুজি মিস মরিসের নাম জানিয়ে দিল। কিন্তু ওই চকিতে একটুখানি একবারের জন্য মাঝারের আগমন যে তুলকালাম কাণ্ড ঘটাবে সে কল্পনাও করতে পারেনি। যে কপি পাঠানো হয়েছিল সেটা করাচির অফিস ফেরত পাঠিয়েছে এবং সেই ঘটনা থেকে খোঁজ খবর শুরু। রাখির মনে আছে বিজ্ঞাপনের খসড়াটা তৈরি করেছিল মিস মরিস। রাখি ভালো করে না দেখেই সই করে সেটা ডেসপ্যাচে পাঠিয়ে দিয়েছিল। মাঝার চলে যাবার পর মনে হলো মিস মরিসের নামটা বলে সে ভালো করেনি। তক্ষুনি মাঝারের কামরায় গেল রাখি, গিয়ে জানালো দোষটা তারই, দায়িত্বটা ছিল সম্পূর্ণ তার নিজের। কিন্তু ড্রাফট কার? মাঝারের গলায় উপরওয়ালার স্বর। ড্রাফট মিস মরিসের, রাখি স্বীকার করে। কিন্তু ওর তো কোনো দায়িত্ব ছিল না। মাঝার রাখির মুখ চোখের অবস্থা দেখে হেসে ফেলল। আপনি তো ভাবছেন কেন? কেউ ভুল করলে তাকে শুধরে দিতে হবে না বলুন? আপনি নিশ্চিত থাকুন, কারো কোনো ক্ষতি হবে না। আপনি মিছিমিছি গায়ে পড়ে এ ধরনের দোষ ঘাড়ে নিতে যাবেন না কখনো। আমি মরিসকে জানিয়ে দেব, ভবিষ্যতে আপনার ভালো মানুষের সুযোগ যেন না নেয়। এরকম যদি আবার ঘটে তাহলে তার বিপদ হবে। রাখি আর কিছু বলতে পারেনি, চলে এসেছে। কিন্তু নিজের কামরায় এসে বসার পর থেকে তার খারাপ লাগছে। শেষে কাজে মন দিতে হয়েছে তাকে। কাজের ফাঁকে ফাঁকে এলোমেলো ভেবেছে কিছুক্ষণ, তারপর আবার ফাইলের পাতা উল্টেছে। না, ভাববে না সে, যা হবার হয়ে যাক। এত ভাবতে পারে না আর। নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব তো আছেই, তারপর আবার পাশের লোকটির কথাও ভাবতে হবে তাকে? দরকার নেই তার। এক মনে টানা কাজ করল। তারপর মাঝখানে লাঞ্চ আওয়ারেও সে চেয়ার ছেড়ে ওঠেনি, উঠল একেবারে সেই বিকেল গড়িয়ে গেলে। তবে অফিস থেকে বেরোবার জন্য তৈরি হচ্ছিল, ঠিক এমন সময় মিস মরিস ঘরে ঢুকল। তাকে দেখে রাখি সচকিত হয়, বলে, হ্যালো, কি খবর? আচ্ছা, আপনি আমার পেছনে লেগেছেন কেন? আমি আপনার পেছনে লেগেছি? কি বলছেন আপনি? রাখি আকাশ থেকে পড়ে একেবারে। এরপর ইভা চাপা অথচ তীব্র গলায় বলে চলল, হোয়াই ডোন্ট ইউ লিভ মি অ্যালোন? আমি মাঝারকে ছেড়ে দিয়েছি, শুধু চাকরির জন্য এখানে আসি, সেটুকু আপনার সহ্য হয় না? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি কি করব বলুন? আমার পেটের ভাতটা তো আমাকে জোটাতে হবে। রাখি লক্ষ্য করল থমথম করছে ইভার মুখ। সে ডেকে বলল, আগে বসুন, আপনি শান্ত হন, তারপর খুলে বলুন তো কি হয়েছে। মিস মরিস চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল প্রায়। বলল, আমার আশা, আমার ভবিষ্যৎ সব তো গেছে, তবু আপনি কেন তাড়াতে চাইছেন আমাকে? রাখি ছবির মতো বসে বসে দেখল, শুনল আর অপেক্ষা করল। মিস মরিসের জন্য খুব খারাপ লাগলো তার। কেমন করে বোঝাবে যে সেই ব্যাপারে কিছুই জানে না? কেমন করে জানবে যে মাঝার যদি কিছু বলে থাকে তাহলে তাতে তার কোনো হাত ছিল না? সে বুঝতে পারছিল, বোঝাতে চাইলেও মিস মরিস এখন তার কথা বুঝবে না। ইভা মরিস মাথা তুলল না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমি কি ক্ষতি করেছি তোমার বলো? তোমার কোনো ক্ষতি আমি করিনি কখনো। রাখি ইভার ঘাড়ের উপর ছড়িয়ে পড়া চুলের রাশের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। মিস মরিস দেখতে সত্যি সুন্দর। রাখি ডাকল, লুক মিস মরিস, প্লিজ। ইভা মাথা তুলল না, কেবলই মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলে চলল, নো নো, তোমার কোনো কথা শুনব না। রাখির শেষে খারাপ লাগে, ভীষণ বিরক্ত হয়ে প্রায় ধমকে ওঠে, বলে, মিস মরিস, উইল ইউ স্টপ? মাথা তুলল এবার ইভা।
দু চোখ ভর্তি পানি। তীব্র গলায় বলল, কেন চুপ করব? চুপ না করলে মাঝারের কাছে আবার নালিশ করবে, এই তো? বেশ, করো। আই এম রেডি ফর দ্যাট। ডু হোয়াট এভার ইউ লাইক। রাখির আর সহ্য হয় না। সে ঘর থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে গিয়ে রিকশা চেপে বসে। রিকশাটাকে প্রথমে আজিমপুরের দিকে যেতে বলে, কিন্তু আবার মাঝপথে রমনা মাঠের পাশে রিকশা থেকে নেমে পড়ে। কোথাও কি যাচ্ছে সে? রিকশাটা বিদায় করে ফুটপাতে দাঁড়িয়ে বিকেলবেলার মুখোমুখি হয়। এইভাবে পালিয়ে কোথায় যাবে সে? সে রমনা মাঠের দিকে গেল। গল্ফ টার্ফের সবুজ ঘাসের জায়গা দেখে চুপচাপ বসল একাকী। কেন এমন হল? চাকরিটাই কি এত সব জটিলতার কারণ? চাকরি ছেড়ে দিলেই কি জীবনের যাবতীয় জটিলতা চুকে যাবে? তার জন্যে চাকরি মানেই কি দিনের পর দিন শুধু এইরকম উত্তেজনা আর অস্থিরতা? শুধু এইরকম সন্দেহ আর অবিশ্বাস? এইরকম ক্লান্তি আর অবসাদ? রাখি এক সময় উঠল। এত খারাপ লাগছে ওর এখন, কিন্তু বাড়ি ফিরতেও ইচ্ছা করছে না। এক সময় শীতের ঠান্ডা হাওয়া বয়ে এলো সামনের দিক থেকে। রাখির সামনে তখন হেমন্তের সন্ধ্যা। ময়দানের উপর কুয়াশা ভাসছে, সে দেখতে পায়। হঠাৎ মনে হয় কে যেন ডাকছে, রাখি, রাখি। পেছন ফিরে দেখল, চারিদিকে তাকিয়ে দেখল, কেউ নেই কোথাও। হ্যাঁ, কিশোর কণ্ঠের ডাক শুনছে রাখি তখন। রাখি উঠে দাঁড়াল। না, রাখি নয়, অন্য কোনো নামে ডাকছে একটি কিশোর, কোনো রাখাল বা মালির। মনে পড়ল একদিন এই রমনা ময়দানেই মণিভাই আর সে লুকোচুরি খেলত। একদিন সে লুকিয়ে পড়েছিল একটা ঢিবির আড়ালে, আর মণিভাই চিৎকার করে ডেকেছিল তাকে। ঠিক ওই গলার স্বর যেন অবিকল রাখির কানে বাজল ওই মুহূর্তে। রাখি তারপর আকাশের তারা দেখল। ময়দানের শেষ প্রান্তে গাঢ় অন্ধকার গাছগুলোর মাথার উপর দিয়ে ওয়্যারলেস সিগন্যালের দপদপে লাল বাতি দেখল, আর মনের ভেতর কাঁদল। তার ভালো লাগা সন্ধ্যা, স্মৃতির ওপার থেকে ডাক দেয়া সন্ধ্যা, তাকে আরও একাকী করে দিল। কিছুক্ষণ আগের ক্ষোভ, কষ্ট, অপমান সব ছাপিয়ে কান্নার স্নিগ্ধ স্রোত বয়ে গেল অনেকক্ষণ ধরে। শেষে রাখি ময়দান থেকে উঠে এলো। উঠে এসে সোজা স্কুটারে চাপল। বলল, চলো লক্ষ্মীবাজার। স্কুটারে চেপে যেতে যেতে সারাটা রাস্তা সে কোনো কিছু ভাবল না। তখন রাত্রি হচ্ছে। গুলিস্তানের নিয়ন সাইনগুলো জ্বলছে আর নিভছে। মানুষ, গাড়ি, সাজানো দোকান এইসব দেখল। ওদিকে ট্রাফিক পুলিশ হাত তুলে ধরেছে নবাবপুর মোড়ে। একটি গাঁয়ের বউ স্বামীর পাশে রিকশায় জড়সড়ো হয়ে বসে ঘোমটার আড়াল থেকে বড় বড় চোখ ফেলে শহর দেখছে। মেয়েটির নাকে আবার নোলক। লাল রঙের একখানা গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে একটি অবাঙালি মেয়ে সামনের দিকে তাকিয়ে আছে। গোপীদত্ত লেনের মোড়ে অন্ধকার। গলিতে ঢুকতে যাবে, ওই সময় একটি ছেলে গলির ভেতর থেকে বেরুচ্ছিল। রাখিকে দেখে দাঁড়াল। জিজ্ঞেস করল, আপনি সিজন ভাইয়ের কাছে যাচ্ছেন? হ্যাঁ, নেই বাসায়? না, মনসুর মারা গেছে, সিজন ভাই হাসপাতালে। মনসুর? রাখি চিনতে পারে না। হ্যাঁ, আমাদের পার্টির কর্মী, আজ অপারেশন হয়েছিল। রাখি স্তব্ধ হয়ে গেল। ছেলেটি তখনও বলে চলেছে, কিছু বলবার থাকলে বলুন, আমি সিজন ভাইকে জানিয়ে দেব। রাখি মাথা নাড়াল। না, কিছু বলবার নেই। ছেলেটি আর দাঁড়াল না, রিকশা ডেকে উঠে পড়ল। রাখির ভয়ানক নিঃস্ব বোধ হল সেই মুহূর্তে। কিরকম অর্থহীন তার এখানে চলে আসা। জীবন কেবল হাতছানি দেয়, দান করে না কিছুই। ক্ষোভ বলো, দুঃখ বলো, সাধ বলো, কোনো ব্যাপারেই জীবনের কিছু দেবার নেই। ভাবনা যাই হোক, ইচ্ছে যাই হোক, জীবন তার নিজের সময় মতো চলে। রাখি বুকের ভেতরে প্রকাণ্ড একটা ভার নিয়ে ফের রিকশায় উঠল। জীবন বড় মোহিনী, বড় ছলনা তার। দিনের পর দিন নানান স্বাদ, নানান স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। কতবার করে যে হাত বাড়াতে হয়, কতবার করে যে হাত শূন্য ফিরিয়ে নিতে হয়,
তার হিসেব রাখা মুশকিল। যখন লোভ দেখায়, যখন সুখের আশ্বাস দিয়ে হাতছানি দিয়ে ডাকে, তখন মনেই হয় না তার পেছনে রয়েছে কোনো ক্রূর বিষাক্ত নিষ্ঠুর ছোবল, যে ছোবলের চেহারা দেখলেই ভয়ে বুকের ভেতরটা হিম হয়ে আসে। তবু সেই ছোবলের মুখোমুখি হতে হয় অনিবার্যভাবে। এক এক সময় মনে হয় এই বুঝি শেষ বিপর্যয়, ছোবলের ওই চেহারা দেখাটাই বোধহয় শেষ সীমানা। কিন্তু দেখা যায় সেখানেই শেষ নয়। হিংস্র ছোবল অনিবার্যভাবে নেমে আসে, নিষ্ঠুরভাবে আঘাত করে। তখন মনে হয় জীবন বুঝি শেষ হয়ে গেল, বেঁচে উঠবার আর কোনো ভরসা নেই। কিন্তু জীবনের অশেষ বিস্তার, লোভ, অবিশ্বাস, ক্রূর ছলনা সব এ সময় সহ্য হয়ে যায়। সব কিছু একাকার হয়ে মিশে যায় জীবনের সঙ্গে। যে আঘাতের পর বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়েছিল, টেরই পাওয়া যায় না কখন সেই আঘাতটাও জীবনের সঙ্গে মানিয়ে গিয়েছে। আসলে মানিয়ে যায় সব কিছু। ঘৃণা, ক্রোধ, অপমান, হতাশা সব কিছু একাকার হয়ে যায় মোহিনী জীবনের হাতে। জাদুকরি যেন মুহূর্তের ব্যবধানে সামনে এনে দিচ্ছে ক্ষোভ আর বেদনা, আনন্দ আর উল্লাস, হতাশা আর নিঃসঙ্গতা। একদিন দুদিন হঠাৎ করে নয়। সেই প্রথমে যখন হাসান প্রথম ঘুষের টাকায় তার জন্য বেনারসি শাড়ি কিনে এনেছিল, সেদিনই মনে হয়েছিল কি যেন একটা সর্বনাশ হয়ে গিয়েছে কোথায়। হাসানের উপর রাগ হয়েছিল, ঝগড়া করতে ইচ্ছে করেছিল, শাড়িটা হাত দিয়ে ছুঁতে পর্যন্ত ইতস্তত হচ্ছিল। রাতে বিছানায় শুয়ে স্বামীর গলা জড়িয়ে ধরে কেঁদেছিল বুলু। কেঁদে কেঁদে বলেছিল, আমি তো তোমার কাছে শাড়ি গয়না চাইনি, তুমি কেন ঘুষ নেবে? আমাদের তো অভাব নেই কোথাও। হাসান সেদিনই বিরক্ত হয়েছিল, ক্ষুব্ধ স্বরে বলেছিল, এরকম ছেলে মানুষের কোনো মানে হয় না বুলু। সামান্য একটা ব্যাপার এত বড় করে দেখছ কেন? আর আমি যদি কিছু বাড়তি পয়সা আনি, সে তো সংসারের জন্যই। ভবিষ্যতে যেন দারিদ্র্য কখনো ছুঁতে না পারে, জীবন যেন সুখের হয়, নিশ্চিন্ত হয়, সেই জন্যই তো টাকা পয়সা নিয়ে আসা। ব্যাপারটাকে সহজভাবে না নিতে পারলে চলবে কেন? কে ঘুষ নেয় না বলো? হাসান বোঝাতে চেয়েছে, আমি যদি ঘুষ না নিই তো আমার উপরওয়ালা নেবে। আমার কাছ থেকে যদি ওপরওয়ালা বাধা পায়, তাহলে কি আর আমার চাকরি করা সম্ভব হবে? বলো তখন কি করব? বুলু তর্ক করেনি, তর্ক করতে ইচ্ছে করে না তার, শুধু কেঁদেছিল। স্বামীকে বলেছিল, এ চাকরি ছেড়ে দাও, অন্য কাজ দেখো। অন্য আর কি করব বলো? হাসান শান্ত স্বরে জিজ্ঞেস করেছিল। বুলু সে কথার কোনো জবাব দিতে পারেনি, কারণ সে কথার জবাব তার জানা নেই। সেই শুরু, এক ধাপ থেকে আরেক ধাপ। ময়মনসিংহ গেল ট্যুরে, সেখানে রাস্তা তৈরি হচ্ছে, কোনো কন্ট্রাক্টরের বিল আটকে গেছে, ইন্সপেকশন রিপোর্ট যেন ভালো হয়। জড়োয়া নেকলেস নিয়ে এলো সাইদ চৌধুরী। জমজমাট পার্টি হলো সন্ধ্যাবেলা। নতুন অ্যাকাউন্ট খোলা হলো বুলুর নামে ঢাকা ফিরে এসে। প্রথম জমা হলো 5,000 টাকা। কুমিল্লা ট্যুর থেকে ফিরে আসার পরদিন ওই 5,000-এর অঙ্কটা এক লাফে 15,000-এ পৌঁছল। তারপর একের পর এক। হাসানের আর সময় নেই। বসবার ঘরে সর্বক্ষণ 2-4 জন মানুষ বসে থাকে। একটু একটু করে হাসান জড়িয়ে পড়তে লাগল। শেষে একদিন শোনা গেল চাকরি ছেড়ে দেবে, নিজের ফার্ম খুলবে। বুলু বোঝে না কি আছে ওই টাকার নেশার পেছনে। কি দুরন্ত এই লোভ, মানুষটাকে সব কিছু ভুলিয়ে দেয়। স্বামীর কাজের প্রতিবাদ করতে যায়নি, জানত প্রতিবাদ করে কোনো লাভ নেই। শুধু দূর থেকে তাকিয়ে দেখেছে। মনে মনে লোভ থেকে, নেশা থেকে, সর্বনাশ থেকে হাসানকে টেনে আনতে চেয়েছে, কিন্তু পারেনি। হাসানের কথা মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করেছে বুলু। মন না চাইলেও শোনার ভান করেছে, আর থেকে থেকে মৃদু অনুযোগ করেছে, দরকার নেই সানি, আমরা তো বেশ আছি, অত পরিশ্রমে কাজ কি বলো? হাসান প্রশ্রয়ের হাসি হেসেছে তখন। বুলু যেন কিছুই বোঝে না, যেন ছেলে মানুষ। বোঝাতে চেয়েছে, দেখো না আমার ফার্ম কিরকম দাঁড়িয়ে যায়,
কিছু টাকা হাতে এলেই আমি ইন্ডাস্ট্রিতে যাব, জুটে কেমিক্যালে, তারপর সুবিধামতো মৌকা পেলে আরও হেভিয়ার কিছুতে হাত দেব। কোথাকার কেসব বাজে বাজে লোক লাল হয়ে যাচ্ছে, আর আমার মতো মানুষ কেন পিছিয়ে পড়ে থাকবে বলো? বলো, কোনো যুক্তি আছে? না, কিছু বলার ছিল না বুলুর। শুধু কান্না ছাড়া বুলুর মনের ভেতরের অন্য কিছু ছিল না। যখন সত্যি চাকরিটা ছাড়ল হাসান, তখন বুলু একেবারে নিঃসঙ্গ হয়ে গেল। জীবনের কোনো একটা বাঁধন থেকে যেন আলগা হয়ে গেল কোথায়। তখন মনে হয়েছিল আর সে নিজেকে বোধহয় হাসানের সঙ্গে মেলাতে পারবে না। হাসান নিজের জন্য আলাদা জগৎ তৈরি করেছে, সেখানে বুলুর মিলবার সুযোগ কোথায়? তাই বুলু সরে গেল। ঠাকুরগাঁও থেকে ফিরে আসবার পর সেই রাত্রে মুখোমুখি দাঁড়াতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারপর থেকে সে ভাবে না। হাসানের কাজের কথা, সুখের কথা, ভবিষ্যতের কথা কিছুই ভাবে না সে। সব কিছু ভুলতে চেয়েছে তারপর থেকে। নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, আর ধরে নিয়েছে হাসান তার গতানুগতিক অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ মাত্র। এমন এক অংশ যার মধ্যে নতুন প্রাণস্পন্দনের বৈচিত্র্য কেউ কখনো আশা করে না। তার হাসি, কান্না অথবা সুখ কিংবা কষ্টের সঙ্গে যে অস্তিত্বের কোনো যোগাযোগ নেই। শুধু দৈনন্দিন রুটিনে পরস্পরের সঙ্গে দেখা হওয়া, পরস্পরের কুশল নেওয়া, চায়ের টেবিলে বসা, ধোয়া জামা কাপড় বার করে রাখা, রাতের খাওয়ার পর পাতে দুটি ভাত বেশি তুলে দেওয়া, আর রাতে একই বিছানায় শুয়ে দুটি একটি কথার জবাব, সেই সঙ্গে শারীরিক কিছু উত্তেজনায় একাকার হওয়া। আর কিছু নেই, আর কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। বুলু ভেবেছে তখন দিনের পর দিন। সেই প্রথম থেকে ভাবতে ভাবতে এক একদিন তার ভীষণ নিঃসঙ্গতা বোধ হতো, বড় ভয় করত। ভয় আর কাউকে নয়, ভয় নিজেকেই। কি হতে যাচ্ছে? এমন হয়ে যাচ্ছে কেন? একদা হাসানের জন্য জীবনপণ করেছিল। মনে হয়েছিল হাসানের হাতে তার হাত ধরা রয়েছে। গোটা পৃথিবী যদি বিরুদ্ধে যায় তবু তার ভয় নেই। শুধু হাসান, আর অন্য কোনো বিবেচনা ছিল না তার। আব্বার কথা, রাখির কথা, সংসারের কথা কিছুই মনে ছিল না তখন। কিন্তু তারপর শেষে কি হল? বুলু নিজের কাছেই প্রশ্ন করে, নিজেকেই বলে, এমন হবে তা তো আমি চাইনি। একদিন হাসান জানিয়েছিল, আমরা আর কতদিন এ বাড়িতে থাকব, এখন আমাদের নিজেদের আলাদা বাসায় থাকা উচিত। এখন নয়, সেই যখন বুলু নিজেকে আলাদা ভাবতে শুরু করেছে তখনকার কথা। স্ত্রীর কুঞ্চিত ভ্রু দেখে হাসান বিরক্ত হয়েছিল সম্ভবত। বলেছিল, আমাকে স্বার্থপর ভাবতে পারো, কিন্তু আমারও নিজের বলে কি কিছু থাকা উচিত নয়? নিজের কিছু থাকার সঙ্গে এক বাড়িতে বাস না করার কি সম্পর্ক বুলু বুঝে উঠতে পারেনি। বলেছিল, কেন, তোমার কি খুব অসুবিধা হচ্ছে কোথাও? কোনো রকম হস্তক্ষেপ করছে কেউ কাজে? হাসান তখন রেগে উঠেছে। তুমি বুঝবে না, বুঝতে চাইবেও না, চাইলে এরকম হতো না। কিরকম? কিরকম হতো? বুলুর বুকের ভেতর হতাশা ব্যাকুল হয়ে ওঠে। বলে, আমি তো তোমার কোনো কাজে বাধা দিই না, বলো তো কি অসুবিধা হচ্ছে? অসুবিধা? হাসান তখন ফুঁসে উঠতে চেয়েছে। বলেছে, অসুবিধা তুমি। তুমি আমাকে ঘেন্না করছো, আমি তোমার কাছে অসহ্য। কিন্তু সে কথা বলো না, তোমার আবার অসাধারণ সহ্য করবার ক্ষমতা যে। বুঝতে পারি তুমি বাধ্য হয়ে সহ্য করছো আমাকে, উপায় থাকলে অন্য কিছু করে ফেলতে। বুলু স্তব্ধ হয়ে শুনেছে, মুখে কিছু বলেনি। কিন্তু তখন বুকের ভেতর আরেক বুলু মাথা কুটে মরেছে। না, কোনো উপায়ের কথা আমি ভাবিনি। তোমাকে ঘেন্না করার মতো সাহস নেই আমার, সে সাহস আমার কোনোদিন হবে না, বিশ্বাস করো। তবু দিনে দিনে ধাপে ধাপে অলক্ষ্যে অগোচরে সরে আসতে হয়েছে। এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে হয়তোবা পরস্পরকে দেখা যায়, কণ্ঠস্বরও শোনা যায়, কিন্তু হাতে হাত রাখা আর যায় না। একের হৃদয়ের ধ্বনি অন্যের হৃদয়ে আর বাজে না। অথচ বুলু ক্রমাগত মানিয়ে চলতে চেয়েছে। তার মনে কতবার ঘেন্নার কুটিল আবর্ত পাক খেয়ে উঠতে চেয়েছে, কতবার ঈর্ষা ক্রুদ্ধ সাপের মতো ফনা চুলতে চেয়েছে,
কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই করেনি। কারণ সেই যে ভয়, মনের অগোচরে সে ভয়ানক শূন্যতার ভয় বুকে বাসা বেঁধে আছে। বড় সাহসে বুক বেঁধে সে হাসানের হাতে হাত রেখেছিল। বড় বেশি পবিত্র আর শুভ্র ভেবেছিল হাসানের ভালোবাসাকে। বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন কোনো কিছু দেখেনি সে। বেপরোয়া মাথা তুলে বড় বেশি বিশ্বাসে স্থির কণ্ঠে জানিয়েছিল আব্বাকে যে হাসান তাকে সুখী করবে। আব্বা তাই ভেবেছেন, রাখিও তাই ভেবে এসেছে। কিন্তু এখন কেমন করে বুঝতে দেবে সবাইকে যে জীবনের সবটাই তার ভুল, সব কিছু তার ব্যর্থ? তাই সে আব্বাকে জানতে দিতে চায় না। মণি মারা যাওয়ার পর থেকে আব্বা এমনিতে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কোনো উৎসাহ নেই তার, কোনো নতুন উদ্যোগ আর দেখা যায় না। সব কিছুতেই তার একটা শিথিল নিরুৎসাহ ভাব, আর সম্ভবত সব কিছুতেই তার অবিশ্বাস। বুলু বোঝে অবিশ্বাস আর কাউকে নয়, অবিশ্বাস শুধু বুলুকে। তাই মাঝে মাঝে বিচিত্র চোখে বুলুর দিকে তাকিয়ে দেখেন, মনে হয় যেন কিছু জিজ্ঞেস করবেন, আর বুলুকে তখন মুখ ফিরিয়ে নিতে হয়। সহজ হাসিতে অন্য প্রসঙ্গে চলে যেতে হয়। সে চেষ্টা করছে সর্বক্ষণ আব্বা যেন বোঝেন সাধারণ দাম্পত্য কলহ ছাড়া তার মেয়ের জীবনে অন্য কোনো অশান্তি নেই। রাখিকে নিয়ে অবশ্য সে দুর্ভাবনা হয় না। মনে হয় না রাখির মনে ওই ধরনের কোনো প্রশ্ন জেগেছে কখনো। সে তো নিজেকে নিয়েই ব্যস্ত। দিনের পর দিন কেমন যেন আলগা হয়ে নিজের আলাদা জগতে সরে যাচ্ছে সে। কে জানে, হয়তোবা চাকরি করলে মেয়েরা অমনি আলগা হয়ে যায়। বাইরের জগতের সঙ্গে ঘরের জগৎটাকে আর মেলাতে পারে না। রাখির দিকেও যখন এক একদিন বিচিত্র চোখে আব্বা তাকিয়ে দেখেন, মনে হয় রাখির সম্পর্কেও হয়তোবা আব্বার অবিশ্বাস। হ্যাঁ, অবিশ্বাস, কিন্তু মুখে কিছু বলেন না, বলতে চান না। কে জানে, হয়তো আব্বা সব কিছু নিয়ে মেলানো কোনো ভবিষ্যতের চেহারা দেখছেন, যে চেহারার কথা তিনি আর কাউকে জানাতে চান না। অবিশ্বাস বড় সর্বনেশে জিনিস। সুখ হোক, শান্তি হোক, আকাঙ্ক্ষা হোক, স্মৃতি হোক, সব কিছু অবিশ্বাস ছিন্ন ভিন্ন করে দিতে পারে। অথচ আব্বার গভীর বিশ্বাস ছিল। বিশ্বাস ছিল নিজের ওপর, বিশ্বাস ছিল সন্তানদের উপর, ভবিষ্যতের উপর। আর তাই সবার উপর নিঃসংশয়ে নির্ভর করেছিলেন। মণি বড় বেশি স্বাধীনতা পেয়েছিল। তার কোনো আগ্রহে আব্বা বাধা দিতে চাননি। বড় মেয়ের ইচ্ছেতে বাদ সাধেননি কখনো। রাখির চাওয়াও অপূর্ণ থাকেনি। আর আজ আব্বা শুধু দূরের দর্শক। নিজের বিশ্বাসের সৌধ ধসে পড়ে যাচ্ছে, তাই তিনি দেখছেন। আব্বার সম্মুখে বুলুর দাঁড়াতে সাহস হয় না। যদি আব্বা বলে বসেন, বুলু, তুই কেন এলি আমাকে সান্ত্বনা দিতে? তোর নিজের দিকে চেয়ে দেখ, কোথায় তোর সেই বিশ্বাস? বড় বিশ্বাস নিয়ে না তুই ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিলি, মুঠো ভরে ধরেছিলি স্বাদ আর আনন্দকে? কোথায় তোর সেই স্বাদ আর আনন্দ? বুলু সেজন্য দেখে, শুধু দেখতেই হয়, নিজেকে, হাসানকে, কখনো আব্বাকে, আর কখনো বা রাখিকে। কিছু বলার নেই তার। তার নিঃশব্দ চলাফেরা আর তাকিয়ে থাকা দেখে পারভিন এক একদিন বলে, বুবু, তুমি আর ঘরের মধ্যে থেকো না, একবার বের হও, বের হয়ে দেখো। বাইরের পৃথিবীর মুখের উপর দরজা বন্ধ করে দিও না। আমার মনে হয় এতে তুমি নিজেকেই মারছ। এতে কোনো লাভ নেই বুবু। বুলুকে হাসতে হয় জবাবে। পারভিনের অমন আকুল মিনতি শুনে হাসি পায় শুধু। পারভিন দেখাতে চায় বোধহয় কিছু, কিন্তু বাইরের জগতে তো সবাই গিয়েছে। সে কি নিজের বৃত্তের বাইরে চলে যায়নি? আর মণি, কে জানে, বোধহয় বাইরে কিছু বেশি চলে গিয়েছিল বলে নিজেরও বৃত্তে ফেরার পথ খুঁজে পেল না। তার নিজের সম্পর্কে মনে হয়, যে নিজের ঘরের ভেতরে ঢুকতে পারল না কখনো, সে আর বাইরে যাবে কোথায়? এত সব পারভিনকে বলা যায় না। শুধু পারভিনকে কেন, কাউকেই বলা যায় না। তাই সে হাসে, হাসে আর নিঃশব্দে নিজেকে সরিয়ে নেয়। পারভিন বাইরের কথা বলে,
কেননা বাইরের জগতে সে প্রায় ঝাঁপ দিয়ে পড়েছে। এক একদিন সকালে বার হয়, ফেরে সেই সন্ধ্যাবেলা। কোনোদিন শোনে আজ কোথায় ফাংশন ছিল, শোনে কোনোদিন কোথায় নাকি নাটকের রিহার্সেল ছিল, আবার কোনোদিন শোনে কোথায় পার্টি ছিল। বুলু প্রথম থেকেই পারভিনের এই পরিবর্তন লক্ষ্য করে আসছে। ওর মধ্যেকার সেই হালকা ছেলেমানুষী ভাবটা আর দেখা যায় না। পোশাকে আশাকে কথায় বার্তায় পারভিন এখন একেবারেই অন্য মেয়ে। একদিন দেখা গেল পারভিন হাসানের গাড়িতে বাসায় ফিরছে। বুলু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। হাসান পরের দিন সকালে জানালো, আজ বিকেলে চায়ের দাওয়াত, তৈরি থেকেও, যেতে হবে। বিকেলে যখন বুলু গাড়িতে উঠতে যাবে, দেখল পারভিন সঙ্গে যাচ্ছে। কিছু বলেনি, বলতে ইচ্ছে হয়নি। পারভিন পেছনের আসনে বসেছিল। তবে বুলু স্বচ্ছন্দ হতে পারেনি। বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকল সারাটা পথ। গ্রিয়ারসন কোম্পানির বড় কর্তা এসেছেন। কোম্পানি তাই চায়ের আয়োজন করেছে। শাহবাগের লনে সবুজ ঘাসের উপর টেবিল পাতা হয়েছে। স্থানীয় ঠিকাদাররা সবাই উপস্থিত। ডেল্টা কোম্পানির মাতব্বর কয়েকজনকে দেখা গেল হেসে হেসে কথা বলছে। মিস ইভান্সের পরনে আজ শাড়ি। মেয়েটা পোশাকে, স্বাস্থ্যে আর গয়নায় ঝলমল করছে। আরও কয়েকটি মেয়েকে দেখা গেল, সবাই পারভিনের পরিচিত। পারভিনের সঙ্গে হেসে হেসে কথা বলতে লাগলো তারা। একবার এদিকে ফিরে পারভিন বলল, আসুন পরিচয় করে দিই, ইনি আমার বোন মিসেস বিলকিস হাসান। বুলু সবার মুখের দিকে তাকিয়ে দেখল। দু একজনের সঙ্গে কথাবার্তাও হলো। ওদের আলাপের বিষয় মূলত ব্যবসা। তবে থেকে থেকেই ওই আলাপ কখনো রাজনীতি, কখনো ফিল্ম, কখনো পরচর্চার মধ্যেও গিয়ে পড়ছিল। এমন সময় হাসান পারভিনকে ডেকে নিয়ে গেল একপাশে। তারপর কি যেন কানে কানে বলল। তারপরই দেখা গেল পারভিন আরও দুটি মেয়েকে জুটিয়ে মিস ইভান্সের সঙ্গে আলাপ করছে। কি আলাপ হলো কে জানে। তারপর কজন আবার মেয়েদের জটলার মধ্যেই ফিরে এলো। একজন অবাঙালি ভদ্রলোককে বেশ কাছাকাছি দেখল বুলু। ভদ্রলোক ভাবি বলে সম্বোধন করলেন। বাংলা, ইংরেজি, উর্দু মিশিয়ে আলাপ করতে চাইলেন। বুলু মোটেই চিনতে পারল না। পরে রাখির নাম করাতে বুঝল ইনি সেই মাঝার সাহেব, রাখির অফিসের বস। মাঝার বেশ লোক। বললেন, আমি ঠিক যেমনটি আপনার চেহারা কল্পনা করেছিলাম ঠিক তেমনই আপনি। যদি আমার ভাষা জানতেন তাহলে আমি একটা শায়ের আবৃত্তি করতাম। আপনাকে কিন্তু বাঙালি মেয়ে বলে মনেই হয় না। বাহ, কেন? বুলু না হেসে পারেনি। না, মানে বাঙালি মেয়েরা তো আজকাল বাইরে বেরোচ্ছে, ওরা ঠিক নিজেদের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারে না। আপনার মতো রিজার্ভ নয় কেউ। দেখুন না ওদিকে। মাঝার মেয়েদের জটলাটার দিকে ইঙ্গিত করল। আমি কিন্তু একদিন আপনার বাড়িতে যাব। হাসান কোনোদিন ডাকল না, আর রোকেয়া তো অফিসিয়াল কথাবার্তা ছাড়া অন্য কথা বলেই না, তাই নিজেই বলছি। বুলু বিব্রত বোধ করে। ছি ছি, হাসানের ভীষণ অন্যায়। কিন্তু মুখে কিছু বলল না। বলল, আসবেন আপনি, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। ডিসেম্বরের হাওয়া বইছে। দেখতে দেখতে বেলা শেষ। বাইরে কেমন বিষণ্ণ সন্ধ্যা। হাসান এই সময় বুলুর কাছে উঠে এলো। চলো, এবার আমরা ফিরি, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল দুজনে। বুলুর একবার ইচ্ছে হয়েছিল জিজ্ঞেস করে পারভিন কখন ফিরবে, কিন্তু কথাটা তখন কেমন শোনাবে ভেবে গেল না, তাই জিজ্ঞেসও করা হলো না। বুলুকে বাড়ি পৌঁছে দিয়েই আবার বেরিয়ে গেল হাসান। খাওয়া দাওয়া শেষ হবার পর বুলু চুপচাপ বারান্দায় দাঁড়াল। রাখি না খেয়ে শুয়ে পড়েছে। রাখি আজ অদ্ভুত গম্ভীর। আব্বা খাওয়ার টেবিলে বসেছিলেন শুধু। রাখিকে দেরিতে ফিরতে দেখে মুখের দিকে তাকিয়ে বললেন, এত রাত করিস কেন? শুধু এই একটি মাত্র কথা। রাখির যে কি হয়েছে কোনো কথাই বলেনি সে। একটু পর ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। নিঃশব্দ তারা জ্বলা আকাশের দিকে তাকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না। একসময় নিচে গাড়ি থামার শব্দ শুনল। তারপর পারভিনের গলা শোনা গেল। হ্যাঁ হ্যাঁ, ম্যাকফারসন রাজি হয়েছে। চন্দনাই শেষ পর্যন্ত ম্যানেজ করল। মেয়েটা বেশ কাজের। গাড়িটা গ্যারেজে তুলে গেট বন্ধ করতে করতে কথা হচ্ছিল।
ওদের কথা বারান্দায় দাঁড়িয়ে বুলু শুনতে পাচ্ছিল। একসময় পারভিন বলল, চন্দনার গান শুনে সাহেব তো মহা খুশি, কিন্তু মুশকিলে ফেলল কোথায় জানেন? আমাকে ধরে বসল। এখানে নাকি সে একা, টেরিলি লোনসাম, ট্যাগর পড়তে চায়, যদি আমি সাহায্য করি। তারপর শেষে সামনে পরীক্ষা বলে পাশ কাটালাম অতি কষ্টে, তবু কি ছাড়ে? শেষে চন্দনার সঙ্গে কথা হওয়ার পর তবে ছাড়ল। চন্দনা নিশ্চয়ই ফেলনা নয়। আপনার কিন্তু ওদের দুবোনকে খুশি করে দেওয়া উচিত। বাহ, তোমাদের ক্লাবের জন্য টাকা পাওনি? তাছাড়া চন্দনা যে গত মাসে 1000 টাকার নেকলেস দিয়ে গেল। কথা বলতে বলতে ওরা বারান্দা পার হলো, তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠল। বুলু দেখতে পেল না। বারান্দার এ কোণ থেকে সিঁড়ির মুখ দেখা যায় না। তবু বোঝা গেল হাসান অন্ধকার ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে, পারভিন চলে গেছে নিজের ঘরে। হাসানের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, সম্ভবত কাপড় পাল্টাচ্ছে। এবার হাত মুখ ধুয়ে বিছানায় শোবে। বুলু ঘরে ঢুকতেই হাসান শুধাল, সে কি, তুমি এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। একটু থেমে আবার বুলু বলল, তোমাদের গোলমাল মিটল? কিসের গোলমাল? হাসান একদম বুঝতে পারে না, ভাবতেও পারে না যে বুলু তার ব্যবসার বিষয়ে কোনো কথা বলবে কখনো। শুধালো, কোন গোলমালের কথা বলছো? কেন, সে যে গ্রিয়ারসনের বড় কর্তাকে তুষ্ট করার ব্যাপারটা। অন্ধকারে হাসানের ভুরু কুঁচকে উঠল। বুলুর গলায় কি বিদ্রুপ শোনা যাচ্ছে? সে শান্ত স্বরে বলল, হ্যাঁ, মোটামুটি একটা চেষ্টা হয়েছে, দেখা যাক কি হয়। যদি গ্রিয়ারসন কোম্পানি ডেল্টার সঙ্গে কাজ করতে চায়, তাহলে তো যশোরের নতুন টেক্সটাইল মিলের যাবতীয় কাজ আমরা নিতে পারি। তারপর যদি হায়দার সন্স দলে আসে, তাহলে ইসলামাবাদের নতুন রাজধানীর কাজগুলো কিছু কিছু পাব। বড়জোর 5 বছর, তারপরই দেখো। হাসান স্বপ্ন দেখছে যেন, উৎসাহ ভরে নিজের স্বপ্নের কথা বলে যাচ্ছে। কার কাছে বলছে সে খেয়ালটুকু পর্যন্ত নেই। বুলু স্থির হয়ে দাঁড়িয়ে শুনল কিছুক্ষণ, তারপর আবার বাইরের বারান্দায় গিয়ে দাঁড়াল। শেষে পায়ে পায়ে হেঁটে গেল পারভিনের ঘরের দিকে। পারভিন কাপড় বদলে হাত মুখ ধুয়ে খাটে বসেছে সবে। পাশের খাটে রাখি শুয়ে ঘুমুচ্ছে। ঘরে নীল আলোয় মুখ স্পষ্ট দেখা যায় না, তবু রাখির দিকে তাকিয়ে খারাপ লাগল পারভিনের। রাখি আপা কিরকম ম্লান হয়ে যাচ্ছে দিনে দিনে, কিরকম অসহায়ের মতো দেখায় আজকাল। সবাই বলে রাখি আপা নাকি ভারী শক্ত মেয়ে, কিন্তু এই কি শক্ত মেয়ের চেহারা? হাসান ভাই বলে রাখি আপা নাকি নিজের ভালো বোঝে না, অযথা বাজে সেন্টিমেন্ট নিয়ে মাথা খারাপ করে। বুবু নাকি অমনি। পারভিন বুঝতে পারে না এদের, কে জানে কি ভাবে এরা। ভালো পয়সাওয়ালা পাত্রকে কোনো মেয়ের কেন পছন্দ হবে না ভেবে পায় না সে। মানুষকে নিশ্চিন্ত হতে হবে তো, জীবনের সুখে থাকতে কে না চায়? মাঝার না হোক, অমন কোনো মানুষ যদি পারভিনের কাছে এসে দাঁড়াত, তাহলে সে ফেরাত না। অমন বোকামির সত্যি কোনো মানে হয় না। সে যাবে একদিন রাখিয়াপার অফিসে, তাদের ফ্রি রোলার ক্লাসের জন্য চাঁদা চাইতে। হাসান ভাই নাতভির কথা বলেছে, এবার করাচি থেকে এলে নাকি আলাপ করিয়ে দেবে, কিন্তু তার আগেই সে একাকী গিয়ে আলাপ করতে চায়। দরকার হলে রাখিয়াপাকে লুকিয়ে যাবে। হাসান ভাইয়ের দিক থেকে তো অফার রয়েছেই। নাতভিকে যদি কেউ পার্টনার করে নিতে পারে, তাহলে তার জন্য বড় প্রাইজ দিতে ডেলটা তৈরি। ঘড়ির দিকে তাকালো, বাতির আলোয় কেমন ঝিমুনি ভাব। রাত 1টা। না, এবার ঘুমানো দরকার। ঠিক সেই সময় বাইরে বুবুর গলা, পারভিন ঘুমলি? দরজা খুলতেই বুলু ডাকল, এদিকে আয়। পারভিন বারান্দায় এসে রেলিংয়ের ধার ঘেঁষে হেলান দিয়ে মুখোমুখি দাঁড়াল। কিছু বলবে? শান্ত স্বরে জিজ্ঞেস করে পারভিন। হ্যাঁ, ভাবছি একটা কথা তোকে বলা দরকার। পারভিন মুখোমুখি তাকাল। অন্ধকারে মুখ দেখা যায় না, তবু বুঝল কোনোদিন যা বলেনি বুবু আজ তাই বলতে চায়। শোন, বুবু আরম্ভ করে, কদিন ধরে দেখছি তুই বড্ড বাইরে বাইরে ঘুরছিস। পড়াশোনা কেমন হচ্ছে তুই জানিস, কিন্তু ভবিষ্যতের কথাটা ভাবা দরকার। মামানি বড় কষ্টে তোদের মানুষ করেছেন,
তার কথা একটু ভাবিস। মেয়েদের জীবন নিয়ে এমনিতেই বড় জ্বালা। পারভিন অনুমান করতে চেষ্টা করে, কিন্তু পারে না। কোন কথা বলতে চাইছে বুবু? এত রাতে বিছানা থেকে তুলে এনে বলবার কথা কি এইসব? কিছু বুঝতে না পেরে বলে, বুবু কি হয়েছে খুলে বলো। আমার সম্বন্ধে কি শুনেছ তুমি? বুলু বলতে গিয়েও থামল, বলল না। না, বলতে পারে না সে। কি বলবে? যে কথা বলতে চায় সে যে বড় লজ্জার। কেমন করে বলবে তুমি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকো? কেমন করে বলবে টাকার লোভ করো না, টাকার লোভ বড় সর্বনেশে? বুলুর মুখ দিয়ে আর কথা বের হয় না। কেবলই মনে হয় আসলে ঈর্ষা কাজ করছে তার মনের ভেতর। এসব কথা বলে কি সে পারভিনের কাছে ভিক্ষে চাইতে এসেছে? বলতে হলো তবু। বলল, বাইরে হইচই নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছিস। আগে পড়াশোনা শেষ কর, তারপর যা হয় করিস। এখন বাইরে ঘোরাঘুরিটা কমা। মামানি কত আশা করে আছেন। কিছুক্ষণ পর বুলু চলে গেলে পারভিন আবার নিজের বিছানায় ফিরে এলো। মনে হলো কেমন অস্পষ্ট একটা জটিলতার দিকে পা বাড়িয়েছে সে, আর তাই বোধহয় বুবু তাকে সাবধান করে দিতে এসেছিল। নাকি বুবুর অন্য কিছু ধারণা ছিল? সেই ধারণার বশে ঈর্ষায় অস্থির হয়ে তাকে আঘাত করতে এসেছিল? কে জানে, তার বুঝে দরকার নেই অত সব। কিন্তু সে যে বাইরে ঘুরছে, এতে খারাপের কি হলো? তার মনে প্রশ্ন জাগে। অনেক মেয়েই তো আজকাল বাইরে বাইরে ঘোরে। রাখিয়া পাইবা কতক্ষণ বাসায় থাকে? পারভিন মনে মনে ঠিক করল, না, অত লক্ষ্মী মেয়েটি সে হতে পারবে না। তাকে নিজের ভবিষ্যৎ তৈরি করে নিতে হবে। পরীক্ষা পাশ হলে হবে, না হলেও খুব কিছু এসে যায় না। শুধু পরীক্ষা পাশ করে কেউ ভালো ক্যারিয়ার বানাতে পারে না কখনো। তাছাড়া সে নিজেই তো জানে, জীবনের শত ঐশ্বর্য যে বাইরেই ছড়ানো থাকে, তা খুঁজে আনতে হয়, আহরণ করতে হয়। সে বারবার নিজেকে শোনাল, বুবু যাই বলুক, লক্ষ্মী মেয়েটি হলে তার চলবে না। বুবু কিচ্ছু বোঝে না। হাসান ভাইয়ের কথাই ঠিক। বুবু একেবারেই সেকেলে মানুষ। জীবন যে বদলে যাচ্ছে, মানুষ যে বদলে যাচ্ছে, সেই পরিবর্তনটা সহজভাবে মেনে নিতে পারছে না এরা। পারভিনের মনে নানা চিন্তা হয়। পরিবর্তন কি এইভাবেই আসে? কই বাইরে তো কিছু বদলায়নি, মানুষ তো তেমনই আছে। পোশাক আশাক চলন বলনে সেই তেমনি রয়েছে। স্কুল কলেজ বেড়েছে, নতুন দালান কোঠা উঠেছে, কিন্তু মানুষের জীবন সে তো সেই তেমনি। আগের মতোই সাংসারিক অভ্যাসের শিকলে বাঁধা, আগের মতোই ভবিষ্যতের কথা ভেবে স্বপ্ন দেখছে, ছেলে মেয়ে জন্ম দিচ্ছে, মানুষ করছে এবং মরে যাচ্ছে। তবু মনে হয় আসছে সেই পরিবর্তনটা। নদীর স্রোতের মধ্যে যেমন বন্যার পানি ধীরে ধীরে এসে মিশতে থাকে, তেমনি ধীরে ধীরে এসে মিশতে মিশতে একসময় সমস্ত পানির স্রোতকে ফুলিয়ে ফাঁপিয়ে একাকার করে দেবে। মনি বিশ্বাসের কথা বলতো, তখন বুঝতে পারেনি। এখন মনে হয় কিছুটা যেন বুঝতে পারছেন। আসলে মনি তার ধারণাগুলো মেলাতে পারছিল না। তার চিন্তা ভাবনা, ভালো লাগা মন্দ লাগা সব কিছুর সঙ্গে একটু একটু করে গরমিল শুরু হয়েছিল। ওই গরমিলের ফাঁকে ফাঁকে এসে ঢুকছিল অবিশ্বাস আর সন্দেহ। শেষে একদিন ওই অবিশ্বাস আর সন্দেহই প্রবল হয়, আর সব কিছু উপড়ে ফেলে দিল। ঠিক ওই ব্যাপারটি যেন হতে চলেছে। অনেক নিগূঢ়ে ভান শুরু হয়েছে, একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। যা একদা দেখেছিলেন তা থাকছে না। ভেবেছিলেন ছেলে মেয়েদের সুখী করবেন, কিন্তু অন্যরকম ঘটনা ঘটে গেল। মনি চলে গেল, বুলু তো থেকেও নেই। রাখিকেও এক একদিন যেন দেখে চিনতে পারেন না। তখন রাগ হয়, নিজের ওপর, বুলুর ওপর, রাখির ওপর। ভাবেন সবাই সহ্য করছে কেন? কেন সবাই মিলে চিৎকার করে উঠছে না? যা একটু একটু করে বেড়া জালের মতো গুটিয়ে আছে, তা ছিঁড়ে বেরোবার জন্য কেউ উদ্যোগ নেয় না কেন? কেন চিৎকার করে প্রতিবাদ করে না?
রাশেদ সাহেব এইসব ভাবনায় মাঝে মাঝে অস্থির হয়ে পড়েন। ঘরে থাকতে পারেন না এক একদিন, পরে আবার ওইসব চিন্তার কথা ভেবে হাসি পায় তার। কি লাভ এইসব ভাবনায়? কেউ তো শুনতে আসছে না তার এইসব ভাবনা চিন্তার কথা। এলোমেলো ঘুরতে ঘুরতে মন থিতিয়ে আসে এক সময়, তখন দারুণ নিঃসঙ্গ বোধ করেন। তবে রাখির জন্যে চিন্তাটা ঘুরে ফিরেই আসে। কেবলই মনে হয়, রাখিও কি তাহলে এই সর্বনাশা স্রোতের মাঝখানে গিয়ে পড়েছে? সেও কি মনির মতো দিশেহারা হয়ে যাচ্ছে? তারও কি বিশ্বাস হারাতে বসেছে? সেদিন বড় ক্লান্ত হয়ে রেস্তোরাঁতে বসেছেন, এক কাপ চা খাবেন। কোণের একেবারে এক কোণে তার টেবিল, পাশেই জানালা, বাইরে তখন সবে বিকেল। একসময় হঠাৎ দেখলেন রাখি এক ভদ্রলোকের সঙ্গে রেস্তোরাঁতে ঢুকল। রাশেদ সাহেব ভালো করে দেখলেন ভদ্রলোককে, অনুমান করলেন এই হয়তো মাঝার সাহেব, রাখির অফিসের ম্যানেজার। হাসান এরই নাম বলেছিল সেদিন। দেখলেন মাঝার রাখির দিকে ঝুঁকে কিছু বলছে, রাখির মুখ দেয়ালের দিকে আড়াল করা। রাশেদ সাহেব তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লেন। রাখি তাঁকে দেখলে নিশ্চয়ই বিব্রত বোধ করবে। রাস্তার ফুটপাত ধরে হাঁটলেন কিছুক্ষণ, তারপর একবার দাঁড়ালেন। একটু অপেক্ষা করতে ইচ্ছে হল। রাখির অফিস ছুটি হয়েছে, একসঙ্গে দুজনে বাড়ি ফিরবেন। কিন্তু 1 ঘণ্টা পার হবার পরও রাখি বেরোল না দেখে ফিরলেন মনের মধ্যে বিশ্রী একটা ভাব নিয়ে। একটা বাজে আশঙ্কায় তার মন ছেয়ে গেল। রাখিও কি তাহলে একই স্রোতে গা ভাসিয়েছে? হাসানের মতো সেও লোভ আর উৎক্ষিপ্ততার ঘূর্ণিতে গিয়ে পড়েছে। ভাবলেন একবার জিজ্ঞেস করবেন রাখি কি ভাবছে নিজের সম্বন্ধে আজকাল। রাখিকে বলবেন ও কিছু একটা করুক, যদি বিয়ে করার ইচ্ছে থাকে তবে তাই করুক। আর না, অনেক হেরেছেন তিনি, জিততে না পারুন কিন্তু হারতে চান না। হারবে কে, রাখি না অন্য কেউ? রেস্তোরাঁ থেকে বেরিয়ে মাঝারের কাছ থেকে বিদায় নিল। বিদায় নেবার পর হেঁটে আসতে আসতে রাখি ভাবল, অনেকক্ষণ আজ আটকে রেখেছিল মাঝার। মিস মরিসের কথা, হাসান ভাইয়ের কথা, ব্যবসার কথা, অনেকক্ষণ ধরে চলেছে এসব। আর সবার শেষে বলেছে, রোকেয়া তুমি হ্যাঁ বা না কিছু একটা বলো, আমি হাসানের কাছে কিছু শুনেছি। আমি হয়তো হেরে যাব, কিন্তু কার কাছে হারছি সেটা খোলাখুলিভাবে জানতে চাই। রাখির খারাপ লাগছিল তখন, অপমানে নয়, রাগে নয়, বিব্রতও হচ্ছিল না রাখি, তার শুধু শুধু খারাপ লাগছিল ওই সময়। মাঝারের কথায় ভারী মাদকতা, তার দু চোখে সাউথ সি আইল্যান্ডের নারকেল বিথির ছায়া, গলার স্বরে বালুকাবেলায় আছড়ানোর ঢেউয়ের আঘাত, আর আবেগে ফসফরাস জ্বলা অন্ধকারে মারমেইডদের লীলাবিলাসের ভারী নিঃশ্বাস। রাখি ভেবে পায় না মানুষ অমন সাজানো কথা কেমন করে বলতে পারে, যে কথা শুনলে শরীর শিরশির করে ওঠে। কথা তো নয়, যেন কবিতা। মাঝার কবিতার মতো করে কথা বলছিল, আর রাখিকে মাথা নিচু করে তাই শুনতে হচ্ছিল অনেকক্ষণ। সে কিছু বলতে পারেনি। কি বলবে সে? তাকে নিয়ে কি করতে চায় মাঝার? কিসের জন্য এমন করে কাছে পেতে চায়? কেন এমন অস্থির হয়ে ওঠে? বিবাহে কি পরম শান্তি? তার শরীরটাই কি একমাত্র লোভনীয় বস্তু? রাখি বোঝে না তারও চোখে স্বপ্ন ঘনায় না কেন? সবার জীবনে কি তাই হয় না? সম্পদ আর সুখের আশ্বাসে সব মেয়ের চোখেই কি স্বপ্ন ঘনায় না? কিন্তু তার বেলাতে এমন হয় কেন? এরকম অবিশ্বাস আর সংশয়? কোনো কিছু পাওয়ার ব্যাপার হলেই কেন এরকম হয়ে যাচ্ছে মন? অথচ জানে সবল সমৃদ্ধ পুরুষ মানুষকে ভালোবাসা, তাকে বিয়ে করা, তার কাছে দেহমন নিঃশেষে সমর্পণ করা, এর চাইতে অন্য কিছু মেয়েদের চাওয়ার থাকে না। সুখের সম্পদে প্রাচুর্যে দেহের যৌবনকে উপভোগ্য করে তুলতে চাওয়া ছাড়া মেয়েদের অন্য কিছু কি সত্যিকারভাবে চাইবার আছে? এছাড়া অন্য কিছুর জন্যে তো কেউ স্বামী খোঁজে না, কারো সংসার দরকার হয় না।
জামানও কি ওইভাবেই তাকে টানে না? ওই সম্ভোগ এবং সমৃদ্ধির হাতছানি ছাড়া জামানের আর অন্য কিছু কি দেবার আছে? তার দুচোখের মিনতিতে তো ওই একই কথা, বরং মাঝার বলিষ্ঠ। তার দুচোখের ভেতরে তৃষ্ণা হাহা করে। ওই দৃষ্টির সামনে দাঁড়ালে বুকের ভেতর ভয় শিউরে ওঠে। বিশাল শক্তিমান পৌরুষের এইরকম সর্বগ্রাসী আকর্ষণ রাখিকে বিচলিত করে দেয়। জামানকে মনে পড়ে তখন তার। আহা, কেউ নেই তার, এত একা, কেমন অসহায় শিশুর মতো। তার পয়সার ঝনকার নেই, তার দুচোখে সাউথ সি আইল্যান্ডের কোকোনাট গ্রোভের সবুজ হাতছানি নেই, সমুদ্রের নীল পানির নিচে রক্তির কোরালের আমন্ত্রণ সেখানে দেখা যায় না। জামানকে তুলনায় অনেক কাছের, অনেক বেশি চেনা মানুষ মনে হয়। রাখি বোঝে না এমন নয়, বোঝে। জামানও বড় বেশি স্বপ্ন দেখে। ওর পোশাকের জাঁকজমক, ভবিষ্যতে বড় হবার অ্যাম্বিশন, ওর ভালোবাসা সবই কেমন ছেলে মানুষেতে ভর্তি। বাচ্চা ছেলেদের যেমন দিশেহারা ভাব থাকে, জামানেরও তেমনই একটা ভাব আছে। তাই জামান মাঝারের মতো নয়, মাঝার জামানের মতো নয়। রাখি সারাটা পথ মনের ভেতর একটা তোলপাড় অনুভব করল। কেবলই মনে হচ্ছিল, আজ কেন মাঝারের সঙ্গে রেস্তোরাঁয় বসতে গেলাম আমি? না গেলে কি হতো? একসময় রাখি রিকশায় চেপে জামানের বাসার দিকে চলল। এই যাওয়া অপরাধবোধ থেকে না অন্য কোনো আকর্ষণের জন্যে বলতে পারে না। শহীদ মিনারের কাছাকাছি পৌঁছে তার খারাপ লাগল। না, জামানের কাছে যাবে না সে। নিজেকে জিজ্ঞেস করল, তুই কি নার্গিসের মতো হয়ে যাচ্ছিস রাখি? পুরুষ মানুষের সঙ্গ না হলে কি তোর একেবারেই চলছে না? রাখি মেডিকেল কলেজের পেছনের গেটের কাছে নেমে পড়ল। এখন বরং সুমির কাছে যেতে পারে সে। কিন্তু দেখা গেল সুমি নেই। তখন ভীষণ ক্লান্ত হয়ে সে বাসায় ফিরল। বাসায় ফিরে দেখে জামান বসবার ঘরে বসে আছে। ক্লান্তির মধ্যেই রাখি হাসল, জিজ্ঞেস করল, কখন এসেছ? অনেকক্ষণ। জামান হাসতে চেষ্টা করে, বলে, তোমার অফিসের কাজ বেড়েছে বোধ হয়। হ্যাঁ, ব্যস্ত থাকতে হচ্ছে আজকাল। তুমি বসো। রাখি ভেতরের দিকে যাচ্ছিল। জামান ডাকল, শোনো, একটা কথা ছিল। জামানের দুচোখে দিশেহারা ভাব। রাখির মুখের দিকে পরম আশায় তাকিয়ে আছে সে তখন। চাকরি বাঁচাতে গিয়ে রাখি, আমি একটা খারাপ কাজ করে ফেলেছি। রাখি মনোযোগ দিল জামানের কথায়। ইউনিভার্সিটির কর্তাদের সঙ্গে টিচারদের একটা গোলমাল ছিল, তা তো জানো। কদিন আগে সিনিয়র টিচার মাহমুদ সাহেবকে মারধর করানো হয় কয়েকটি গোন্ডা টাইপের ছাত্রকে দিয়ে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছিল টিচারদের। বিবৃতিতে আমিও সই করেছিলাম। সরকার পক্ষের মাতব্বররা আজ ডেকে ভয় দেখালো, আর তাতে আমরা কজনা পাল্টা বিবৃতিতে সই দিয়ে ফেললাম। আমি দিতাম না হয়তো, কিন্তু যারা ছিল তারা সবাই সাইন করাতে আমি আর ভাববার অবসর পেলাম না। সাইন করে ফেললাম। তারপর থেকে আমার ভীষণ খারাপ লাগছে। রাখি কথা বলল না, সে শুনছে তখনও। যেমন অনেকক্ষণ ধরে নানান ধরনের কথা বলে তার কথা শেষ করল। বলল, এরকম ভয় আর অপমান, এর সঙ্গে আপোষ করা, এ যে কি অসহায় লাগে যদি জানতে। ভাবছি চাকরিটা ছেড়ে দেব। রাখি তখনও জামানকে দেখছে। লোকটা ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে। রাখির কাছে জানতে চায় যে এখন তার কি করা উচিত। তার পাপ বোধ তাকে রাখির কাছে তাড়িয়ে নিয়ে এসেছে। রাখিকে শেষ পর্যন্ত হাসতে হলো। বলল, যা হবার হয়ে গেছে, উনি এখন আর ভেবে কি লাভ? আজকাল সব চাকরিতেই ওরকম আপোষ করতে হয়। এসব ভেবে মাথা খারাপ না করে দেখো কি হয় শেষ পর্যন্ত। আমার খুব খারাপ লাগছে রাখি, ইচ্ছা হচ্ছে সব ছেড়ে দিয়ে চলে যাই কোথাও। রাখি যেন ভাবল দু মুহূর্ত, তারপর বলল, বেশ তো, যাও না, ছুটি নিয়ে কোথাও ঘুরে এসো দুদিন। তোমার ছুটি পাওনা নেই? রাখি উঠছিল, এমন সময় বুবু ঘরে এসে বসল মোড়া টেনে। জামানকে দেখে বিচিত্র একটুখানি হাসল, তারপর বলল, কতদিন পর এলেন, আসেন না কেন? এলেই তো পারেন।
গল্পকথম্বী কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শওকত আলীর লেখা দক্ষিণায়নের দিন। আজ 7ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।